পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ দল। বিপক্ষে ভুটানের বিপক্ষে কাল 2 ম্যাচ সিরিজের প্রথমটি চাংলিমিথান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ। গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তিতে দেশের ভিন্ন পরিস্থিতিতে যে ম্যাচটি দেশবাসীর মুখে আরেকবার হাসি ফোটানোর উপলক্ষ জামাল তপু মোরসালিদের। 2016 বাংলাদেশের ফুটবলে সবচেয়ে লজ্জাজনক একদিন এসেছিল এই চাংলিমিথান স্টেডিয়ামে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের কাছে হেরে আন্তর্জাতিক ফুটবলে অনেকটা বাধ্য হয়ে নির্বাসিত থাকতে হয়েছিল। এরপর আর সেই মাঠে জাতীয় দলের খেলা হয়নি, এবারও হতো না যদি দেশ থাকতো সুস্থির। অস্থির সময়ে দেশবাসীর মুখে হাসি ফোটানোর একটা উপলক্ষ হাতছাড়া করতে চান না কোচ অধিনায়ক। দেশের পরিস্থিতির কারণে হোম ম্যাচ খেলতে পারিনি, তবে আমরা এখানে এসেছি জিততে, সঙ্গে সামনের ব্যস্ত সূচির সাথে মানিয়ে নিতে। মাত্র 4-5 সেশন অনুশীলনে এখনই হয়তো ম্যাচ খেলার সময় না, কিন্তু এই দলকে চিনি অনেক দিন ধরে। দুইটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে। 3 মাস আমরা খেলার মধ্যে নেই, বিপরীতে ভুটান ফুটবলাররা খেলার মধ্যে। তবে আমরা ভালো ফল চাই। সেই ম্যাচের নায়ক ভুটান ফুটবলেরও অবিসংবাদিত তারকা চেঞ্চো খেলছেন। তাকে নিয়ে ভয় আছে, তবে সে ছাড়াও বাকিদের নজরে রাখবে পুরো দল। চেঞ্চোকে সবাই চেনে, তার ক্ষমতা সম্পর্কেও জানে। তবে সে ছাড়াও এই দলে আরো কয়েকজন ভালো ফুটবলার আছে। আশা করি তারা আমাদের জন্য ভয়ঙ্কর হবে না। দু দলের 14 দেখায় ওই একবারই হেরেছিল বাংলাদেশ, 11 বার হারিয়েছে ড্রাগন বয়েজদের। বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, সঙ্গে নিজেরাও 3 মাস পর ফুটবল খেলতে নেমে ম্যাচ ফিটনেসের অবস্থা যাচাই হবে। অন্যদিকে নতুন জাপানিজ কোচ আতুসি নাকামোরা এসেছেন অল্প কিছুদিন হলো ভুটানের দায়িত্ব নিয়ে। লিগ দেখে পুরনোদের সাথে নতুন ফুটবলারদেরকেও নিয়েছেন। বাংলাদেশের তাড়নাটাও ভালোই জানা। আমি নতুন, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, ম্যাচেও চেষ্টা করব, তবে সহজ হবে না। বাংলাদেশ সিরিয়াস প্রতিপক্ষ, তাদের দেশ রাজনৈতিক সমস্যায় ভুগেছে, সেটাই তাদের ভালো খেলতে উদ্বুদ্ধ করবে। আমাদের দলটা তরুণ তবে আত্মবিশ্বাসী। গত বছর হংকংকে হারিয়েছি, আবারও সুযোগ হোম গ্রাউন্ডে বাংলাদেশের সাথে ভালো খেলা। শেষ 5 ম্যাচ না জেতা বাংলাদেশ র্যাঙ্কিং এ ভুটানের চেয়ে 2 ধাপ পিছিয়ে। এই 2 ম্যাচ হতে পারে এগিয়ে যাবার মঞ্চ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এই যে আমার ব্যাগ আরএফএল গ্যাস্টো, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার আপনি সমানভাবে চুরির খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস্টো, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ক্রিকেটের খবর জানাবো। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে রাতে ঢাকা ফিরছে বাংলাদেশ দল। 2 ভাগে ফিরবেন ক্রিকেটাররা রাত 11টায় প্রথম এবং 2টায় ঢাকা পৌঁছানোর কথা দ্বিতীয় বহরে। দলের সাথে দেশে ফিরছেন না সাকিব আল হাসান, ইংল্যান্ডে তার কাউন্টি ব্যস্ততা আছে। ভারত সফরে দলে থাকলে সরাসরি তার সেখানে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, বাংলাদেশ টেস্ট ইতিহাসের সেরা জয় দাবি সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের। সব ডিপার্টমেন্টে এত ভালো এর আগে কখনোই খেলেনি টাইগাররা। যে কোনো দলের বিপক্ষে এখন চোখে চোখ রেখে লড়াই করার সামর্থ্য রাখে বাংলাদেশ। ভারতের বিপক্ষে অন্তত 1 টেস্ট জয়ের স্বপ্ন দেখছেন বাশার। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা জয় কোনটি তা নিয়ে বিতর্ক হতেই পারে। তবে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ আলাদা করে জায়গা করে নিয়েছে ক্রিকেটার থেকে টাইগার সমর্থকদের মনে। ব্যতিক্রম নন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তার মতে বাংলাদেশকে এর আগে কখনো সব ডিপার্টমেন্টে এত ভালো খেলতে দেখেননি। কনসিস্টেন্ট বেসিসে সব ডিপার্টমেন্টে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংটা মনে হয় ভালো হয়েছে। তো সব যতগুলো টেস্ট সিরিজ খেলেছি ধারাবাহিকভাবে এত ভালো আসলে কোনো টেস্ট সিরিজে বাংলাদেশ আগে খেলেনি। সাদা পোশাকে এই দলটার বদলে যাওয়ার রহস্য কি, তার জবাবও দিলেন বাশার। প্লেয়াররা তাদের ক্যারেক্টারটা শো করেছে এই টেস্ট সিরিজটাতে। যখনই চ্যালেঞ্জ হয়েছে কেউ আসলে পিছনে ফিরে তাকাননি কিংবা পিছু হটেননি, এগিয়ে এসছেন যখন দেওয়ার প্রয়োজন ছিল। এই সিরিজটাতে এই গল্পটা আসলে বেশি ভালো লেগেছে। যখন চ্যালেঞ্জ হয়েছে তারা সেই চ্যালেঞ্জটা খুব ভালোই মোকাবিলা করেছে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা, যা ধরে রাখতে পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। যেটা হবে এই টেস্ট সিরিজের পর টেস্ট ক্রিকেটের ভালো করলে যে আনন্দটা, টেস্ট ক্রিকেটটা যে কত এনজয়েবল, সাকসেসটা তারা যদি যে সাকসেস এনজয় করেছেন সেটা যদি মাথায় রাখেন তাহলে ডেফিনেটলি তারা ভবিষ্যতে ভালো করবেন। পাকিস্তানের পর এবার টাইগারদের চোখ ভারত জয়। টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার উপরে টিম ইন্ডিয়া, তাই তাদের বিপক্ষে সাফল্য কঠিন হলেও অসম্ভব নয়। ইন্ডিয়া খুব ভালো দল, বাট আমরা মনে এখন বেশ ভালো দলে তৈরি হয়ে গিয়েছি। আমরা মনে এখন বেশ কনসিস্টেন্ট। আমাদের ডেফিনেটলি অলিং চ্যালেঞ্জের মুখোমুখি হবে ইন্ডিয়া, বাট সেটা উঠে যেটা দরকার সেটা মনে এখন এই দলের সাথে আছে। কারণ 2019 সালে যখন আমরা টেস্ট খেলতে গেছি তখন দলটা যে অবস্থা ছিল এখন তেমন নেই। 2টি টেস্টে অ্যাটলিস্ট একটা টেস্ট জিতে চাই। যে সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, সে মাসেই ধারাবাহিকতার পরীক্ষা হয়ে অপেক্ষায় ভারত সফর। শাফাত মিদুল, চ্যানেল 24। লাল বলের সাফল্য সাদা বলেও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শুরু হচ্ছে টি-20 ক্রিকেটারদের প্রস্তুতি। ভারত সফরকে সামনে রেখে অনানুষ্ঠানিক এই ক্যাম্প চলছে দেশি কোচদের অধীনে। পাকিস্তান সফরের সাফল্যেও দেশি কোচদের অবদান দেখছেন সোহেল ইসলাম। ইচি এবং বাংলা টাইগার্সের অনুশীলন কাজে দিয়েছে বলে মনে করেন তিনি। লাল বলের সাফল্য এবার সাদা বলে ছড়িয়ে দেওয়ার পালা। সেই লক্ষ্য নিয়ে হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে মাহমুদুল্লাহ, সৌম্য সরকার, জাকের আলী, আফিফ হোসেনদের অনুশীলন। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের আত্মবিশ্বাস আর অনুপ্রেরণার সঙ্গী ভারত সিরিজের পরিকল্পনায়।
দীর্ঘদিন ধরে এই টিমের প্লেয়াররা ইন্ডিয়াতে ছিল, তো তাদেরকে কিছু রেখে দেওয়া হয়েছে। তারা 2 দিনের মধ্যে 8 তারিখ থেকে আমাদের প্রপার প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে এবং আমাদের মাথায় আছে যে আমরা কিভাবে আরো প্রিপেয়ার হয়ে ইন্ডিয়ার সাথে টি20তে যেতে পারি। টেস্ট ক্রিকেটে এরকম সিরিজ ডমিনেটিং সিরিজ উইন এটা যে কোনো টিমকে উজ্জীবিত করবে। আর আমি তো দেখলাম সুরেশ রেনা অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ইম্পর্টেন্সি ভাবেই নেয়, তো আমার মনে হয় না তারাও লাইটলি নিবে আমাদেরকে। জাতীয় দলের সাফল্যে লাইমলাইটে দেশি কোচরা। পাকিস্তান সফরের আগে এইচপি ও বাংলাদেশ টাইগার্সের অনুশীলন কাজে দিয়েছে দারুণভাবে। কৃতিত্ব নিতে না চাইলেও স্কিল আর টেকনিকে দেশি কোচদের অবদান মনে করিয়ে দিলেন সোহেল ইসলাম। প্রিপারেশন বিভিন্ন ভাবে হতে পারে। এক সপ্তাহ আছে আমি টেস্ট খেলতে যাই বা ওয়ানডে খেলতে যাই, এটা একটা প্রিপারেশন। এটা যদি 2 সপ্তাহ থাকে, 3 সপ্তাহ থাকে, এটা যদি 2 মাস থাকে, তাহলে দেখা যায় যে টেকনিক্যাল অনেক জিনিস চলে আসে। টেকনিক ঠিক করার জন্য সেটা বলার, সেটা ব্যাটসম্যান, সেটা ফিল্ডার। তো আমরা আসলে 1-to-1 কাজ করার চেষ্টা করেছি, যে যার যেখানে আসলে দরকার। তো ওনাদের ইম্প্যাক্ট অনেক বেশি। আমি মনে করি যে ওনারা যেভাবে আমাদেরকে টেক কেয়ার করেন, যেমন আজকে থেকে আমাদের হোয়াইট বলের প্রিপারেশন শুরু হবে, তো এরকম স্টেপ বাই স্টেপই আমাদেরকে ওনারা দেখে রাখেন। তো আমি মনে করি ওনাদের ভূমিকা অনেক ভালো, বেশি। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে ভালো কিছু সম্ভব বলে মনে করেন জাকের আলী। আমি আগেও বললাম যে মাইন্ডসেট, আমরা এই যখনই আপনি বড় টিমের সাথে জিতবেন, হোক সেটা লাল বল সাদা বল, যখনই এজ এ টিম আপনারা বড় পারফরমেন্স করে আসবেন, তখন অন্যরকম একটা কনফিডেন্স কাজ করে। অবশ্যই আমরা জেতার জন্য যাবো। রাকিবুল, আলিস, আবু হায়দার, জিশান, শামীমদের সঙ্গে অনুশীলন করেছেন ইবাদত হোসেন। ফিরতে মরিয়া ভারত সিরিজ দিয়ে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। স্পোর্টস 24 একটা বিরতি সময় সাথেই থাকুন। দেখছেন স্পোর্টস 24 সঙ্গে আছি মানুষের। আইসিসি নারী টি20 বিশ্বকাপের স্বাগতিক বাংলাদেশ, কিন্তু আয়োজক আরব আমিরাত। বাংলাদেশের পক্ষ থেকে নতুন সভাপতি ফারুক আহমেদ বুধবার আবুধাবিতে দেখা করেছেন আমিরাত বোর্ড সভাপতি নাহিয়ান মুবারক আল নাহিয়ানের সাথে। বাংলাদেশ ধন্যবাদ জানিয়েছে এমিরেটস বোর্ডকে দেশের বিপদে আরব আমিরাত এগিয়ে আসার জন্য। একইভাবে আমিরাত বোর্ড বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে তাদের উপর আস্থা রাখায়। 3 অক্টোবর থেকে শুরু হবে টি20 বিশ্বকাপ, 2 ভেন্যু শারজা এবং দুবাই। বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন নাইমুর রহমান দুর্জয়। মঙ্গলবার রাতে ইমেইলে পদত্যাগপত্র পাঠান দুর্জয়। সবার আগে পদ ছাড়েন জালাল ইউনুস। আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবি পুনর্গঠনের অংশ হিসেবে এই দুজনের জায়গায় পরিচালক হন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। এর কয়েকদিন পর পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী নাদের এবং তানভীর আহমেদ টিটু। এই তালিকায় সবশেষ নাম লেখালেন নাইমুর রহমান। ফেডারেশনগুলোর বর্তমান কমিটি নিয়ে কোনো হস্তক্ষেপ করবে না ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি। শুধু দীর্ঘমেয়াদী সংস্কারের সুপারিশ তুলে ধরবে। কমিটির সদস্য অভিযোগ করেছেন প্রজ্ঞাপন জারির পর থেকে নানা ধরনের চাপ পাচ্ছেন তারা। আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আলোচিত সার্চ কমিটি কাজ শুরুর আগেই সমালোচিত কম নয়। 29 আগস্ট প্রজ্ঞাপন জারির 6 দিন পর বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয় 5 সদস্যের কমিটি। প্রথম সভায় উপস্থিত 4 জন পরিচিতি পর্ব শেষে মুখোমুখি হয় গণমাধ্যমের। আমি দেশের বাইরে ছিলাম বিধায় এটা আগে বসা হয়নি। ইনশাল্লাহ আমাদের সবারই চেষ্টা থাকবে যে সুন্দর কিছু একটা করা, এবং যেটা বাংলাদেশের স্পোর্টসের উন্নয়নের জন্য আমাদের সামনের দিনগুলোতে যেটা আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। প্রথম দিনের আলোচনায় ঠিক করেন কর্মপরিকল্পনা, উড়িয়ে দেন ফেডারেশনগুলোতে হস্তক্ষেপের সংখ্যা। এক্সিস্টিং কমিটি ভেঙে দেওয়া, তাদেরকে পুনর্গঠন করা আমরা সাজেস্ট করব, বাট আমরা কিন্তু করে দিচ্ছি না আনলেস দি মিনিস্ট্রি আমাদেরকে বলে আপনারা এই কমিটিটা বানিয়ে দেন। কি ধরনের মানুষ এখানে আসতে পারেন, কাউন্সিলর কিরকম হবেন, নির্বাচন পদ্ধতিটা কিরকম হচ্ছে সেটা কি পুনর্গঠন করা যায় কিনা, এবং গঠনতন্ত্রে কোথায় কোথায় প্রতিবন্ধকতা আছে সেই জায়গাটা নির্দলীয় বলেন বা চলমান অবস্থাটাকে আরেকটু ভালো সচল করা যায় কিনা, সেরকম একটা পরিস্থিতি প্রস্তাবনা। অভিযোগ করেন প্রজ্ঞাপন জারির পর বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে তাদের। তবে সব বাধা পেরিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ক্রীড়াঙ্গন সংস্কারের প্রস্তাব করবে এই কমিটি। We are not a pressure group and we are not vulnerable to any pressure group. এইটা সবাই জানা দরকার। আমাদের উপরে প্রচুর প্রেশার দেওয়ার চেষ্টা করছে, অ্যাটলিস্ট আমি বলতে পারি আমরা we are not afraid of that pressure group and we will not go down to pressure group. রাজনৈতিক পট পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছেন বিভিন্ন ফেডারেশনের কর্তা ব্যক্তিরা। ব্যাহত হচ্ছে খেলা, স্থবিরতা কাটাতে জাতীয় ক্রীড়া পরিষদকে এগিয়ে আসার আহ্বান সার্চ কমিটির।